সুপ্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। আমি অরবিন্দ কুমার বিশ্বাস। আজকে আরেকটা পেঁয়াজের বীজ উৎপাদন প্লটে চলে আসলাম। এটা হলো কালুখালী উপজেলার মির্কি ইউনিয়নে। তো এইখানে দেখেন আসলে আধুনিক প্রযুক্তি থেকে কিভাবে আমরা বীজ উৎপাদন করতে পারি পেঁয়াজের। এবং পেঁয়াজের বীজ আসলে সবাই বলে যে আমাদের এই এলাকায় তেমন ভালো হয় না, কিন্তু দেখেন আপনারা যদি চেষ্টা করেন, সুন্দরভাবে পরিচর্যা করেন, তাহলে অবশ্যই ভালো হওয়া সম্ভব। আমি আপনাদের একটু ঘুরে দেখাই, তারপর আমাদের যে কৃষক যে ভাই আছেন, ইয়াং এবং উদ্যোক্তা, সে এবার পরীক্ষামূলক করছে, হয়তো আগামীতে আরও বেশি করবে। তো এবং সেটা করবে সব হাত প্রোগ্রামের মাধ্যমে। দেখেন কি সুন্দর করে দেওয়া আছে, একটু সবাই একটু দেখেন। দেখেন সুন্দর করে যে আমাদের রশি দিয়ে দেওয়া আছে যাতে ঝড়ে ভেঙে চুরে না যায়, আবার ড্রেন করে দেওয়া যাতে সেচ দেওয়া, শুধু ড্রেনের মধ্য দিয়ে সেচ দেবে, এইভাবে করছে আর কি। যদিও নতুন যেহেতু, অবশ্যই আমরা যেহেতু নতুন হিসেবে যে আধুনিকভাবে করছে এবং ভবিষ্যতে আরও ভালো করে করবে, এইটা আশাবাদ রাখি। আমরা একটু আমাদের কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও, এই যে আপনি পেঁয়াজের বীজ উৎপাদন আসলে আপনার কেন হলো? আপনি তো ইয়াং মানুষ এবং ব্যবসা করেন মনে হয়। হ্যাঁ, একটু আপনার পরিচয়টা দেন। আপনার নামটা কি? আমার নাম আপেল মাহমুদ, বাড়ি মির্গি, কালুখালী, রাজবাড়ি। তো আসলে এই দানা চাষ করার উদ্দেশ্যটা আসলে আমাদের মানে পেঁয়াজের বীজের দাম অত্যাধিক বেশি, যা আমাদের কৃষকের আসলে অনেক সময় পোষায় না চাষ করে। যেমন লাল তীরের এক কেজি বিক্রি হচ্ছে আপনার 25,000, 30,000, 35,000। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা পেঁয়াজের বীজে যদি আমরা লাভ না করতে পারি, তাহলে তো আমরা চাষ করে লাভ করতে পারবো না। পেঁয়াজের বীজ যদি নিজেরা উৎপাদন করতে পারি, তাহলে আমরা আমাদের যে পোষানো মানে নিজেদের বীজ মানে পোষানোর পরে আবার আমরা বিক্রি করতে পারবো। ঠিক আছে, একটা কথা। আর অনেকে আমাদের এখানে বলে যে আমাদের এখানে বীজ হয় না, সবাই ফরিদপুর, নাটোর, ঠাকুরগাঁও বিভিন্ন এলাকায় সবাই যা বীজ উৎপন্ন করে। তো এই জন্য আমি কেন হবে না, মাটি তো সব একই তো মাটি, দাম এটাই বাইরে বিক্রি করতে পারবো, বাইরে কৃষকের চাহিদা পূরণ করতে পারবো এবং কম দামে দিতে পারবো। যে লাল 30,000 টাকা কেজি বিক্রি করতেছে, আমরা 5,000, 6,000। আমার কথা বীজের দাম কমুক, চাষি বাঁচুক, আমাদের খরচ কমুক। আমাদের এক পাখি বইতে যাতে খরচটা কমে যায়, খরচটা কমে গেলে আমরা পেঁয়াজ লাভ করতে পারবো। তখন আমাদের কম দামে পেঁয়াজ বিক্রির সমস্যা হবে না, কারণ সার ওষুধের দাম সবকিছুই বেশি। আর যেটা বলতেছিলাম যে আমাদের এখানে কেন হবে না, মাটি তো সব একই মাটি, একই সবকিছু। আমাদের এখানে তো না হওয়ার কোনো কিছু দেখি না। ঠিকঠাক মতো সার, ঠিক ওষুধ দিলে অবশ্যই হবে। এই জন্য পরীক্ষামূলক এবার করছি অল্প পরিসরে, এখানে বেশি জমি না, 5-6-7 হবে, বেশি জমি না। তো এবার হাত পরাগায়ন করবো, কৃত্রিম পরাগায়নের মাধ্যমে করার পর যদি মোটামুটি ফলন পাই, তো সামনে আমরা ইনশাল্লাহ বড় পরিসর করবো এবং আরো 2-1 জনের উদ্বুদ্ধ করবো যে আসেন আমরা সবাই বীজ করি, আমাদের বাইরের থেকে বীজ না আনা লাগে, আমরা নিজেরাই নিজেদের বীজ উৎপন্ন করি। দাদা ভাইকে ধন্যবাদ। আর দাদা ভাই আসলে আপনি এই যে সব ডাটাগুলো ভালো আছে, দেখা যাচ্ছে মোটামুটি আসলে আপনার গাছটা সবগুলো ডাটাই ভালো আছে কালির। তো আপনি আসলে কি একটু আসলে এই পেঁয়াজের বীজ উৎপন্ন করা খুবই সেন্সিটিভ একটা জিনিস। এতে ওষুধ একটু বেশি পরিমাণ লাগে, সাধারণ পেঁয়াজে যা লাগে তার থেকে এর অনেক বেশি লাগে এবং 7 দিন 8 দিন পরপর স্প্রে করতে হয় আর কি, যার কোনো ওষুধের পরিমাণটাও বেশি এবং বিভিন্ন টাইপের ওষুধ লাগে। এখন সপ্তাহে একবারে বোঝানো সম্ভব হবে না। যাক, কালের পেঁয়াজের কলি বানানোর আগ পর্যন্ত দেখা যায় যে রেগুলার ওষুধ, এমনি আমরা পেঁয়াজ বা মুড়ি কাটায় যেরকম ওষুধ দেই রেগুলার, ওটার দিন পর ওই সময় তো দেখা যাচ্ছে পেঁয়াজ ওহার থেকে 20-25 দিন পরে যে একবার দিচ্ছি, তারপরে 15 দিন পরে যে একবার দিচ্ছি। কিন্তু পেঁয়াজের কলি বানানোর থেকে শুরু করার পর ওইখান থেকে 7 দিন পর স্প্রে দিই, ওইখান থেকে কলি বানানোর পর থেকে 7 দিন পর স্প্রে করতে হবে। ওই সময় একবার শিডিউলে চলে আসতে হবে। প্রথম দিকে এক টাইপের ওষুধ, যেমন প্রথম দিকে আমরা ব্যবহার করছি রোবরাল, তারপরে আপনার ওই যে ম্যানকোজেব, সাইমোক্সিলিন, এই টাইপের ওষুধ বা ম্যানকোজেব ওষুধগুলো ব্যবহার করছি প্রথম দিকে, হেমিস্টার টপ, এই টাইপের গুলা। কিন্তু পরবর্তীতে যখন কলি বেরোয় গেছে, কলি বেরোনোর পরে ওই টেবুকোনাজল, যে কোনাজল টাইপের যে ওষুধগুলো আছে বা এক্সিকোনাজল বা এই কোনাজল টাইপের, ওইগুলো বেশি ব্যবহার করা লাগছে যাতে কলিগুলো বেঁকে না যায়, হ্যাঁ সোজা থাকে ডাটায়, এগুলো বেশি ব্যবহার করা লাগছে। আর ওই টাইপের ওষুধ ব্যবহার করার পরে আরেকটা যেটা রিং পরে, রিং এর জন্য আমার পেঁয়াজের ইসে আল্লাহর রহমতে রিং নাই, 2-3টা একটু রিং হয়েছিল, মাকড় হয়েছিল, তাছাড়া রিং নাই টোটালে। তো এটার জন্য ওই জিঙ্ক আর সোলোবার বোরন, এইটা মোটামুটি 10 দিন পর নিয়ম করে ব্যবহার করলে, 2-3বার ব্যবহার করলে চলে যাবে। আর মাকড়নাশক যেটা আছে ওইটা ব্যবহার করলে হবে। আর আপাতত কোনো রোগ দেখতেছি না এখন, চিজ পোকার জন্য ইমিডাক্লোরোপিড আছে, আবার অ্যামামেকটিন বেনজোয়েট গ্রুপের ওষুধ আছে, যেগুলো এই কড়া পোকা টাইপের বা এই কদমের ভিতরে এক ধরনের পোকা হয়, ওইটা মারার জন্য। আর
পানির সেচটা দিতে হবে একটু, সেচ কয়টা দিছেন? এখন পর্যন্ত সেচ দেওয়া হয়েছে 4টা। 4টা সেচ দিছেন। এখন পর্যন্ত 4টা দেওয়া হয়েছে, তো আশা করতে যদি বৃষ্টি না হয় তাহলে আরো দিতে হবে। 10 দিন পর পর মনে হয় সেচ দেবো একটা করে, এরকম সেচ মানে হ্যাঁ। পুরা গোড়া বেজানো যাবে না, গোড়া বেজানো যাবে না, ড্রেনটা ভরে দিতে হবে। ড্রেনটা ভরে দিতে হবে। ওই ড্রেন থেকে যতটুকু দরকার ওর শিকড় দিয়ে ও চুষে নেবে। অতিরিক্ত দিলে আবার কালি কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ব্যাকা হয়ে যেতে পারে, বলা যায় না, শক্তগুলো ব্যাকা হয়ে যেতে পারে। তো এই জন্য অতিরিক্ত পানি দেওয়া যাবে না, পানি যতটুকু দরকার অতটুকু। ধন্যবাদ দাদা ভাই। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার যদি ফেসবুক পেজ থেকে হয় অবশ্যই আমার পেজকে ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল নবান্নের কৃষিটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং যদি মনে হয় যে মানুষের উপকার হবে, অবশ্যই সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন। কারণ আপনার একটা শেয়ার সারা বাংলাদেশের কৃষক দেখতে পাবে এবং সবাই আগ্রহী হবে আমাদের চাষাবাদের ক্ষেত্রে। এবং যদি কৃষিকে আমরা যদি সাফল্যমণ্ডিত করতে পারি, কৃষিকে যদি আমরা লাভবান পর্যায়ে নিয়ে যেতে পারি, আমরা হলো কৃষি নির্ভর বাংলাদেশ, আমরা অবশ্যই বাংলাদেশটাকে উন্নত করতে পারবো। এই প্রত্যাশা ব্যক্ত রেখে শেষ করছি।